প্রিয় পরীক্ষার্থী, আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বহু প্রতীক্ষিত সেই মাধ্যমিক পরীক্ষা, বাংলা পরীক্ষা সমাপ্ত হয়েছে। আশা করছি তোমাদের সকলের বাংলা পরীক্ষা খুব ভালো হয়েছে। তো বাংলা প্রশ্ন থেকে যে এসিকিউ এবং এমসিকিউ মোট 36টা প্রশ্ন থাকে, সেই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে এবং তার যথাযোগ্য প্রমাণ সহ আমি আলোচনা করব। আশা করব তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং তোমরা অবশ্যই কিন্তু মিলিয়ে নেবে যে তোমাদের এই 36টার মধ্যে কতটা প্রশ্নের উত্তর তোমরা সঠিক দিয়েছো এবং তোমরা এখানে কত নম্বর পাবে। প্রথমে রয়েছে 17টি এমসিকিউ প্রশ্ন। সেই এমসিকিউ প্রশ্নের প্রথম প্রশ্নটা হচ্ছে, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? এটা সঠিক উত্তর হবে অপশান গ, প্রভাতে। এটা মাইকেল মধুসূদন দত্তের অভিষেক থেকে নেওয়া হয়েছে। সেখানে একটা লাইন রয়েছে, প্রভাতে যুছিও বৎস রাঘবের সাথে, অর্থাৎ সঠিক উত্তর হবে প্রভাত। দ্বিতীয় নম্বর প্রশ্ন, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল? এটা সঠিক উত্তর হবে অপশান খ, 2 ডজন। শ্রীপান্থের হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে। বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ, ডজন 2 তো হবেই, তাহলে এটা সঠিক উত্তর হবে 2 ডজন। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? এটা সঠিক উত্তর হবে অপশান ক, নলখগড়া। হারিয়ে যাওয়া কালিকলম থেকে নেওয়া হয়েছে। সেখানে একটা লাইন আছে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটাকে ভোতা করে তুলি বানিয়ে লিখতাম। তাহলে সঠিক উত্তর হচ্ছে নলখগড়া। 4 নম্বর প্রশ্ন আছে, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? এটা সঠিক উত্তর হবে 1936, মানে অপশান খ। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, তাহলে আমরা এখানে পেলাম সঠিক উত্তর হচ্ছে 1936। বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে? এটা সঠিক উত্তর হবে অপশান গ, আসত্তি। দেখো, আসত্তির সংজ্ঞায় বলা হয়েছে বাক্যের অর্থকে পরিস্ফুট করার জন্য বাক্যের অন্তর্গত পদগুলি ঠিকঠাকভাবে সাজানো বা পদবিন্যাস রীতিকে বলা হয় আসত্তি। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান গ। আবার তোরা মানুষ হ, এই বাক্যটি হচ্ছে প্রার্থনা সূচক বাক্যের উদাহরণ। ভাববাচ্যে প্রাধান্য পায়, এটা সঠিক উত্তর হবে অপশান ঘ, ক্রিয়ার ভাব। ভাব বা ক্রিয়ার অর্থের প্রাধান্য ঘটে, অর্থাৎ এখানে ক্রিয়ার ভাব প্রাধান্য পায়। 8 নম্বর প্রশ্ন আছে, আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা সঠিক উত্তর হবে অপশান ক, কর্তৃবাচ্য। অনুসর্গ প্রধান কারক হলো? সঠিক উত্তর হবে অপশান খ, 3 প্রকার। এই অনুসর্গ প্রধান কারক 3 প্রকার, করণ, নিমিত্ত ও অপাদান। 10 নম্বর প্রশ্ন আছে, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? এটা সঠিক উত্তর হবে কর্তৃকারক। ধান খাওয়ার কাজটা বুলবুলি করেছে, তাই এটা হবে কর্তৃকারক। 11 নম্বর প্রশ্ন আছে, কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? এটা সঠিক উত্তর হবে অপশান ক, দ্বন্দ্ব সমাস। দেখো, দ্বন্দ্ব সমাসের সংজ্ঞায় আছে, যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ সমান রূপে প্রতীয়মান হয়, অর্থাৎ অর্থের কোনো হেরফের হয় না বা অর্থ যেমন সেটাই অক্ষুণ্ণ থাকে, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে তাকে বলে? সঠিক উত্তর হচ্ছে উপমিত কর্মধারয়। দেখো, উপমিত কর্মধারয় সংজ্ঞাও সেম একই আছে, যে কর্মধারা সমাসে উপমান এবং উপমেয় উপস্থিত থাকে কিন্তু কোনো সাধারণ ধর্মের উল্লেখ থাকে না, তাকে উপমিত কর্মধারা সমাস বলা হয়। তাহলে এটা সঠিক উত্তর অপশান খ। তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? এটা সঠিক উত্তর হবে অপশান গ, যেন নেশায় পেয়েছে। এটা জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে, যেন নেশায় পেয়েছে, সঠিক উত্তর। নদের চাঁদের বয়স হলো, এটা সঠিক উত্তর হবে 30 বছর। দেখবে একটা জায়গায় আছে যে 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক, তাহলে এর বয়স হচ্ছে 30 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং ছিল? সঠিক উত্তর হবে অপশান গ, রামধনু। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, তাহলে রামধনু রঙের জামা পরেছিল। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল? সঠিক উত্তর হবে অপশান খ, উদ্ভ্রান্ত।
কবিতা শুরুই হচ্ছে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। তাহলে উদ্ভ্রান্ত হচ্ছে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন আছে, বহু যত্নের চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? সঠিক উত্তর অপশন খ, 4 দণ্ড। সিন্ধু তীরে কবিতায় আছে, দণ্ডচারী এই মতে বহু যত্নের চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন। তাহলে আমাদের এমসিকিউ পর্ব শেষ হলো। এবার আমাদের এসিকিউ পর্ব। এসিকিউ প্রশ্ন আছে মোট 19টি। তার মধ্যে প্রথমে রয়েছে গল্প থেকে, তার আমি জামিন হতে পারি। বক্তা কার জামিন হতে পারেন? বক্তা মানে এখানে হচ্ছে অপূর্ব, মানে এটা পথের দাবি থেকে নেওয়া হয়েছে। অপূর্ব গিরিশ মহাপাত্রের জামিন হতে পারেন, কেননা অপূর্ব মনে করে যে গিরিশ মহাপাত্র যে ব্যক্তি, সে ব্যক্তি কখনোই সব্যসাচী হবেন না, তার জন্য তিনি তার জামিন হতে পারেন বলেছেন। পরের প্রশ্ন আছে, বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা, কোন কথাটার কথা বলা হয়েছে? তপন যে গল্প লিখেছে, মানে এটা জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে, তপন যে গল্পটা লিখেছে সেই গল্পটা তার নতুন মেশো সন্ধ্যা তারায় পত্রিকায় তিনি ছাপিয়ে দেবেন বলেছেন, সেই কথাটার কথা এখানে বলা হয়েছে। নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? নদীর বিদ্রোহ এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, তিনার প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? এখানে বক্তা মানে হচ্ছে বিরাগী ছদ্মবেশে হরিদা, তিনি পরম সুখ বলতে বলেছেন যে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকেই তিনি পরম সুখ বলেছেন। অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? এটা নেওয়া হয়েছে অদল বদল থেকে। বেকায়দায় ফেলার জন্য বলেছিলেন, নতুন জামা দেওয়ার আগে এইসবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আছিস, এটা অমৃতকে বলেছে। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কারা কি ঘোষণা করলো? যে যখন গুপ্তগহর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। অর্থাৎ কারা? এখানে হচ্ছে যে গুপ্তগহর থেকে বেরিয়ে আসা পশুরা কি ঘোষণা করলো? ঘোষণা করলো অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কালকে তারা ঘোষণা করলো। সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হয়েছিল? চূর্ণ হয়েছিল সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এটা অশোকে একজন কবিতা থেকে নেওয়া হয়েছে। বিস্মিত হইল বালা, বালা কি দেখে বিস্মিত হয়েছিল? এটা সিন্ধু তীরে কবিতায়, পদ্মাবতীর রূপ দেখে পদ্মা সে বিস্মিত হয়েছিল। সেখানে একটা লাইন আছে, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। এটা পদ্মাবতীর রূপের কলা দেখে, সৌন্দর্য দেখে এই বালা মানে পদ্মা সে বিস্মিত হয়েছিল, অবাক হয়েছিল। অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? এটা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে নেওয়া হয়েছে। সেখানে একটা লাইন আছে, আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়। অর্থাৎ কোকিলের গানটা কোকিল বাঁধবে সহস্র উপায়। যথা বৃহন্নলারূপী কিরীটি। বৃহন্নলারূপী কিরীটি কে? বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত অভিষেক নামাঙ্কিত কাব্যাংশে বৃহন্নলারূপী কিরীটি ছিলেন অর্জুন। তাতে অনেকে মুশকিলে পড়েছেন। কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? রাজশেখর বসুর বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধ থেকে এই উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে। মুশকিলে পড়ার কথা বলা হয়েছে কারণ আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, আর তাতেই মুশকিলে পড়া হয়েছে, কারণ তাদের নতুন করে আবার সব শিখতে হচ্ছে। ভ্যাবাচাকা খেয়ে গেলাম, বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন? এই উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে শ্রীপান্থের হারিয়ে যাওয়া কালিকলম থেকে। প্রাবন্ধিকের মনে পড়ে গেছে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছিলেন একটা ফাউন্টেন পেন কিনবে বলে। দোকানি তার কাছ থেকে জানতে চেয়েছিলেন কি কলম? ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম, কারণ সেই দোকানি তিনি আউড়ে চলেছেন পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, কোনটির কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলছিলেন। এইসব শুনেই তিনি ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলেন। পরের প্রশ্ন আছে, পরিভাষার উদ্দেশ্য কি? রাজশেখর বসুর বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? নেওয়া হয়েছে হারিয়ে যাওয়া কালিকলম থেকে। যারা ওস্তাদ কলমবাজ তাদের ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী বলা হয়। ব্যাকরণ থেকে কোশ্চেন, এখানে মোট 8টা কোশ্চেন রয়েছে। প্রথম প্রশ্নটা আছে, একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। তুমি এসো তাহলে আমি নাচবো আর গাইবো। নেক্সট কোশ্চেন আছে, কদাকার পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম।
কদাকার, এটা হচ্ছে কু আকার যার, কু আকার যার কদাকার। সমানাধিকরণ বহুব্রীহি, এটা বহুব্রীহি সমাস হবে। সমানাধিকরণ বহুব্রীহি অর্থাৎ সাধারণ বহুব্রীহি দুটো ভাগ, সেই ভাগের একটা বহুব্রীহি হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। কেউ বহুব্রীহি লিখলেও সঠিক উত্তর হবে। প্রত্যেককে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। ব্যাসবাক্য হবে জনে জনে, এটা হবে অব্যয়ীভাব সমাস। তোমরা এখানে দেখছো যেমন দিনে দিনে হলে প্রতিদিন, সেরকম জনে জনে হলে প্রত্যেক হয়, তাহলে এটা হচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। যুক্তির পথে হাঁটো, ভাববাচ্যে রূপান্তর করো। সঠিক উত্তর হবে যুক্তির পথে হাঁটা হোক। উক্ত কর্তা কাকে বলে? কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে। কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে। যেমন সুশীল বই পড়ছে, সুশীল হচ্ছে উক্ত কর্তা। আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটি প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। তাহলে এটা প্রশ্নসূচক বাক্যে করলে হবে আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না, জিজ্ঞাসা চিহ্ন, এটা হবে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আছে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কি? অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত হচ্ছে কর্তার সঙ্গে কে অথবা রয়ের বিভক্তি যোগ করতে হবে। কর্তার সঙ্গে কে অথবা রয়ের বিভক্তি যোগ করতে হবে। যেমন আমি স্কুলে যাব, তাহলে এটা ভাববাচ্য করলে হবে আমাকে স্কুলে যেতে হবে কিংবা আমার স্কুলে যাওয়া হবে। তাহলে হয় কে বিভক্তি লাগাতে হবে আর না হলে র বিভক্তি লাগাতে হবে কর্তার সঙ্গে। অনুসর্গ যোগে করণ কারকের একটি উদাহরণ দাও। এখানে আগে আমাদের জানতে হবে যে অনুসর্গগুলো কি। অনুসর্গগুলো দ্বারা দিয়ে, এগুলো হচ্ছে অনুসর্গ। তাহলে স্বাভাবিকভাবে একটা করণ কারকের উদাহরণ দিলেই কিন্তু হয়ে যাবে। করণ কারক মানে যার দ্বারা আমরা কোনো কাজটি সম্পূর্ণ করছি। তাহলে আমরা বলতে পারি নীরা কলম দিয়ে লিখছে, তাহলে যে দিয়ে এটা হচ্ছে অনুসর্গ, তাহলে আমি এখানে দিয়ে এটা উল্লেখ করলাম। তাহলে নীরা কলম দিয়ে লিখছে, এটা হচ্ছে করণ কারকের একটা উদাহরণ। আচ্ছা, অপাদান কারকে শূন্য বিভক্তির একটা উদাহরণ দাও। তাহলে অপাদান কারকে শূন্য বিভক্তি মানে যেখানে কোনো বিভক্তি লাগানো যাবে না। তাহলে এটা সঠিক উত্তর এরকম হতে পারে যে ছাদ থেকে জল পড়ছে, ছাদ থেকে জল পড়ছে। এখানে ছাদ, এই ছাদটা হচ্ছে অপাদান কারক, এখানে কিন্তু শূন্য বিভক্তি লাগানো আছে। আচ্ছা, শেষ প্রশ্ন আছে ব্যাস বাক্য কাকে বলে? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির গঠনগত অর্থ বিশ্লেষণের জন্য যে বাক্যাংশের প্রয়োগ করা হয় তাকেই বলা হয় ব্যাস বাক্য। তাহলে আমরা মোট 36টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম এবং সেগুলো প্রমাণ সহ তোমাদের দেখিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু জানিও কমেন্টে যে এই 36টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। বাকি পরীক্ষাগুলো তোমাদের যেন ভালো হয় সেই শুভেচ্ছা রইল। ধন্যবাদ।